কেন বুঝো না? পর্ব 16। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে অরিনকে আমার চাই, না হলে কাউকে জীবন্ত ছাড়ব না। ওকে বস। আগের দিন রাতে। মনি। আমি পালাতে চাই। কি? তোর কোনো আইডিয়া আছে তুই কি করতে যাচ্ছিস? আমার কান্না না থেমে আরও বেশি বাড়ল। মনিও কি আমাকে এই নরকে ঠেলে দিবে? আমার চোখের পানি মুছতে মুছতে মনি এমন সব কথা বলছিল যেগুলো শোনার মতো শক্তি স্বাভাবিক মানুষের নেই। আতিয়া। অরিন। আমি মনির দিকে তাকাই। তোকে আজকে কিছু সত্যি কথা জানানোর আছে। অরিন। কি সত্যি মনি? আতিয়া। এই 5 বছর আমি কেন তোকে ওর থেকে দূরে রেখেছিলাম সেই সত্যি। আমি কিছু না বলে শুধু মনির দিকে তাকিয়েছিলাম, এক আকাশসমান আগ্রহ নিয়ে। যখন তোর আর কিংসুকের বিয়ে হয় তখন তুই সবেমাত্র কিশোরী আর কিংসুক যুবক। ভালো লাগা মন্দ লাগা সবই ওর বোধগম্য ছিল, কিন্তু তোর ছিল না। বউ কি জিনিস ও বুঝত, কিন্তু স্বামী কি জিনিস সেটা তখন তোর বোঝার মতো কথা নয়। আমরা ভেবেছিলাম বিয়ের পর ও পাল্টাবে, মারামারি খুন এসব থেকে দূরে সরে আসবে। তাই রীতিমতো জোর করেই ওকে তোর সাথে বিয়ে দেই। কিন্তু বিয়ের দিন রাতে যখন আমরা সবাই বাসায় ফিরি তোকে নিয়ে, তখন আমাদের আগে আরও অনেকজন আমাদের জন্য অপেক্ষা করছিল। কিংসুকের শত্রুরা। সেদিন অল্পের জন্য আমরা বেঁচে যাই। পুরো বাড়ি রক্ত দিয়ে ভরা। আমি নিজের চোখে আমার ছোট্ট সোনাকে মানুষ মারতে দেখি। তখন বুঝলাম তোকে কোন অন্ধকারে ঢেলে দিয়েছি আমি। আমার খুব ভয় হচ্ছিল। পরক্ষণেই মনে পড়ল তোর কথা। আমি দৌড়ে তোর কাছে গেলাম। দেখলাম তুই ঘুমাচ্ছিস, কিন্তু এত গভীর ঘুম তো হওয়ার কথা নয়। এত কিছু হওয়ার পরও তুই কেন কিছু টের পেলি না এটা ভাবতেই কিংসুক চলে আসে। গাড়ির ডোর খুলে তোকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যায়। ওর শরীরে লেগে থাকা রক্ত দিয়ে তোর শরীর ভিজে যায়। ও কেমন পাগল উন্মাদের মতো তোর শরীরে লেগে থাকা রক্তগুলো মুছতে থাকে। আমরা সবাই তখনও আতঙ্কে ছিলাম, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার ছোট ভাই আশরাফ, মানে সাথীর বাবা, কিংসুককে থামায় আর বাহিরে নিয়ে যায়। আমরা তখন তোর কাছে যাই, তোকে পরিষ্কার করে আমার রুমে নিয়ে যাই। তোর ঘুম ভাঙছে না দেখে আমরা চিন্তায় পড়ে যাই। ড্রাইভারকে কল করি তোকে হসপিটালে নেওয়ার জন্য। তখন ড্রাইভার ভেতরে এসে বলে রাস্তায় যেই পানির বোতল তাকে দিয়েছিল তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল, আর কিংসুক তাকে দিয়েছিল তাকে দেওয়ার জন্য। 1 থেকে 2 ঘন্টা পর কিংসুক আবার বাড়ি ফিরে। তখনও আমরা সবাই জেগেছিলাম। কিংসুক বাড়ি ফিরতেই তোর খোঁজ করে। আমি বাধা দেই, আর যাই হোক তোকে এই মৃত্যু খেলায় আমি সামিল করতে পারবো না। কিন্তু কিংসুক আমার কথা শুনে না। ও জেদ ধরে বসে থাকে তোকে নিয়ে লন্ডন চলে যাবে। কিন্তু তোর 18 বছর না হওয়ায় এটা সম্ভব ছিল না। আমরা তখন অনেক বুঝাই কিংসুককে। তারপর সবাই মিলে সিদ্ধান্তে আসি তোর 18 বছর না হওয়া অবধি ও আমাদের সাথে থাকবে। তার পরের দিন ও চলে যায় লন্ডনে। তখন ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে, আর ও ফিরতে ফিরতে তোকে দূরে কোথাও পাঠিয়ে দিব। কিন্তু না, তা আর হয়নি। ও তোর চারপাশে এমন অদৃশ্য দেয়াল তৈরি করেছিল যে তুই বুঝতেও পারিসনি। তুই ওর এমন নেশাতে পরিণত হলি যে ও তোর জন্য মানুষও খুন করতে 2 বার ভাবে না। তার সবথেকে বড় প্রমাণ পেয়েছি আমরা যখন তোর 17তম জন্মদিন ছিল।
অরিন: মানে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আতিয়া বেগম: সেদিন একজন তোকে অনেকক্ষণ ধরে দেখছিল আর কুচিন্তা করছিল। সেটা কিংসুকের কানেও যায়। সবাই জানতো ও বাংলাদেশে নেই। শুধু আমি জানতাম ও আসতো। তোকে দেখেই আমাদের বাংলো বাড়িতে চলে যেত। আর তোকে সময় দিচ্ছিল নিজেকে বোঝার জন্য। সেদিন পার্টি শেষে সবাই যখন চলে যায়, তখন কিংসুক আসে। ওর হাতে ছিল মানুষের চোখ, আর সাথে একটা বাটি ভর্তি রক্ত। সেদিন দ্বিতীয়বারের মতো কিংসুককে মানুষ থেকে নরপশুতে পরিণত হতে দেখি। ও কাউকে কিছু না বলে সোজা তোর রুমে চলে যায়, আর তোকে কুলে করে নিচে নিয়ে আসে। তোকে সেন্সলেস করার স্প্রেও দেয়, যার জন্য তুই কিছু টের পাসনি। তোর 2 পা রক্তে ভেজায় ও, আর কপালে কিস করে চলে যায়। তখন বুঝলাম তুই ওর কাছে কত বড় আনহেলদি অবসেশন। তুই কি করছিস না করছিস সব খবর ওর কাছে চলে যেত। আমাদের বাসায় 16 জন সার্ভেন্টের মধ্যে 10 জনই কিংসুকের লোক। তোর উপরে নজর রাখত। প্রায় সময়ই ও আসতো তোকে দেখার জন্য। তুই বুঝতি না কিছুই। একবার একজন তোর ছবি তুলেছিল বলে ও সেই ছেলের হাত ভেঙে দিয়েছিল। আর তোর জন্য ও আরমান আর আমাদের বাসায় আসে না। আসলে ওকে আসতে দেওয়ার মতো অবস্থায় রাখা হয়নি। অরিন: মানে? কি হয়েছিল আরমান ভাইয়ের সাথে? আতিয়া: যেদিন তুই আমার কাছ থেকে জানতে চাস বডি কাউন্ট কি, সেদিন কিংসুক ভিডিও কলে ছিল। ওর চোখে তখন ভীষণ হিংস্রতা দেখলাম। তাই আমি সোজা জানতে চেয়েছিলাম কোথা থেকে জানলি। তুইও বললি আরমান ভাই তোকে জিজ্ঞেস করেছিল, কিন্তু জানিস না বিধায় উত্তর দিতে পারিসনি। কিন্তু তুই উত্তর না দিলেও কি হবে? কিংসুক ঠিকই উত্তর দিয়েছিল। আমি মনির দিকে তাকাই। অরিন: এতদিন আমাকে কেন কিছু জানানো হলো না মনি? আতিয়া: কারণ কিংসুক চায়নি তুই ওর হিংস্র রূপ দেখ। অরিন: আমি ওনার সাথে থাকতে চাই না মনি। আতিয়া: কিংসুক তোকে ছাড়বে না অরিন। মরলেও ওর সাথেই তোকে থাকতে হবে। অরিন: তাহলে আমি মরে যাব মনি। আতিয়া: অরিন, আমি আর কি করব মনি? ওনার মতো একজন বদ্ধ উন্মাদ মানুষের সাথে সারা জীবন কিভাবে থাকবো আমি মনি? আতিয়া: তুই যদি আমার নিজের মেয়ে হতি, তোকে মেরে লাশ বানিয়ে পানিতে ভাসিয়ে দিতাম, তাও বিয়েটা হতে দিতাম না। কিন্তু তুই তো কিংসুক আবিরের বউ। তুই চাইলে আর না চাইলেও ওরই থাকতে হবে। অরিন: মনি, উনি আসলে কে? কেন সবাই উনাকে ভয় পায়? একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনি আমাকে এমন কথা জানায়, যা না জানাই হয়তো ভালো ছিল আমার জন্য। আতিয়া: কিংসুক আবির খান, এ সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং অফ দ্য আন্ডারওয়ার্ল্ড। অরিন: কি? আতিয়া: আমার কিংসুক এমন ছিল না অরিন। ভাই ভাবির মৃত্যুর পরই এমন হয়ে যায় ও। মনির কথা শুনে আমি পাথরের মতো নিশ্চুপ হয়ে যাই। আর যাই হোক, আমাকে পালাতেই হবে, যেভাবেই হোক না কেন। সকালে, রাতে মনির সাথেই ঘুমিয়েছিলাম আমি। কিন্তু সকালে ঘুম ভাঙে কারোর পরম আদরের স্পর্শ পেয়ে। আমি ধীরে ধীরে চোখ খুলতেই দেখি কিংসুক আমার খুব কাছে। উনাকে দেখা মাত্র আমি ভয়ে পেছনে যেতে চাই, কিন্তু উনি আরও শক্ত করে আমাকে ধরে। কিংসুক: আমার থেকে এত কেন পালাস জান? অরিন: আমি? কিংসুক: স্টপ, লেট মি লাভ ইউ। অরিন: না প্লিজ। কেন বুঝো না? পর্ব 17।
লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। স্টপ, লেট মি লাভ ইউ। না প্লিজ। উনি আমার দিকে তাকায় আর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম স্লিপিং নেক্সট টু ইউ। কিংসুক। কি? অরিন। কিংসুক। তোর 18তম জন্মদিনের পর থেকেই আমি প্রায়ই তোর সাথে ঘুমিয়েছি বউ। অরিন। অসম্ভব। কিংসুক। সবই সম্ভব। অরিন। তাহলে আমি কিছু টের পাইনি কেন? আর কেনই বা মনি আমাকে কালকে বলল না এসব? কিংসুক। তোর মনি জানলে তো বলবে। চোখ টিপ দিয়ে। এমন অনেক রাত গেছে বউ, যখন তুই শান্তিতে ঘুমিয়েছিলি আর আমি সারা রাত বসে তোকে পাহারা দিয়েছি। একদম একটা বিড়ালের বাচ্চার মতো ঘুমাতি তুই, আর আমি তোকে দেখে দেখে রাত পার করতাম। অনেক ইচ্ছে হতো তোকে গভীরভাবে ছুঁয়ে দেখার। উনার কথা শুনে রীতিমতো কোমাতে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। একজন মানুষ দিনের পর দিন আমার সাথে এক বিছানায় থেকেছে, আর আমি টেরও পেলাম না। এত মরা ঘুম তো আমার নয়। তাহলে কি? ক্লোরোফর্ম? কোনো ভনিতা না করে সোজা সাপটা জিজ্ঞেস করলাম, আমি কি এখনো ভার্জিন? আজকের পর থেকে নট শিওর। আমি ভয়ে ওনার দিকে তাকাই। তার মানে কোনো অঘটন ঘটেনি। এখনও আমার কাছে সময় আছে নিজেকে বাঁচানোর। কিংসুক। চল উঠ। অরিন। কোথায়? কিংসুক। কেন, বিয়ে করতে? নাকি একইভাবে আমার বুকের মাঝে থাকবি? শিট, আমি এতক্ষণ ওনার এত কাছে ছিলাম। অরিন। না। কিংসুক। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আর হ্যাঁ, এই শাড়িটা পরে আসবি। শাড়িটা দেখিয়ে উনি চলে গেলেন। পরব না ওনার দেওয়া শাড়ি, দেখি কি হয়। না বিয়ে করব, আর না ওনার কথা শুনব। যেই ভাবা সেই কাজ। সেদিন আমি জেদের বসে উনাকে এতটাই রাগিয়ে দিয়েছিলাম যে নিজের কবর নিজেই খুঁড়ার মতো অবস্থা হয়েছিল। ফ্রেশ হয়ে একটা সিম্পল লাল চুড়িদার পরেছিলাম আমি, আর অপেক্ষা করছিলাম কেউ আমাকে ডেকে নিয়ে যাক। কালকের পর সবাইকে ফেস করা অনেক লজ্জার ব্যাপার হয়ে গিয়েছিল আমার জন্য। প্রচুর বিরক্ত হচ্ছিলাম। ঠিক তখনই সাথী, পুষ্প, মুনিয়া আমাকে নিতে আসে। আমি ওদের দেখে অনেক ইমোশনাল হয়ে যাই। সাথী। থাক, আর কাঁদিস না অরিন। নতুন বউরা কাঁদলে মুখের গ্লো কমে যায়। পুষ্প। সমস্যা নেই, মুখে ফেস প্যাক লাগিয়ে দিব। অরিন। আমি এই বিয়েটা করতে চাই না গাইস, প্লিজ হেল্প মি। মুনিয়া। তোর চাওয়াতে কিছু যায় আসে না অরিন, ভাইয়া তোকে চাই, এটাই বড় কথা। অরিন। মানে তোরা এতদিন সব জানতি? মুনিয়া। পুষ্প। শুধু আমরা নয় অরিন, তোর আশেপাশের সবাই জানতো তুই কিংসুক ভাইয়ার বউ। অরিন। আমি মরে যাব। সাথী। অরিন। পুষ্প। শোনা, কথা শুন। মুনিয়া। ভাই সব তছনছ করে দিবে অরিন, এমন কিছু চিন্তাও করিস না। অরিন। তোরা জেনে শুনে আমাকে খাদের দিকে ঠেলে দিচ্ছিস কেন? সাথী। সামান্য তোর ছবি পাবলিকলি পোস্ট করেছিলাম, তাই ভাইয়া আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি নষ্ট করে দিয়েছিল, আর তুই বলছিস তোকে সাহায্য করতে। অরিন। তোর বিয়েটা যদি অপছন্দের মানুষের সাথে হতো তাহলে কি করতি সাথী? সাথী কিছু না বলে অনুতপ্ত হয়ে যায়, কারণ আমি সাহায্য না করলে ওর ভালোবাসার মানুষের সাথে ওর বিয়েটা হতো না। বুঝলাম কাজ হয়েছে, তাই আরও বেশি ইমোশনাল বানালাম সাথীকে। তার সাথে সাথে আমার 2 গণ্ডগুলি বান্ধবীদেরকেও।
বেশ কিছুক্ষণ পর ওরা সবাই আমার কথায় সায় দেয় আর আমাকে পালাতে সাহায্য করবে বলে ঠিক করে। কিন্তু তার জন্য রাত অবধি অপেক্ষা করতে হবে আমাদের। আতিয়া: কি হলো তোদের? সবাই একসাথে। আতিয়া: বাহ, খুব সুন্দর লাগছে তো তোকে আম্মাজান। অরিন: কি লাভ বলো? আমি ইমোশনাল হয়ে মনির দিকে তাকাই। মনি কিছু না বলে আমার কপালে একটা কিসি দেয় আর দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আতিয়া, চল তোরা নিচে চল, সবাই অপেক্ষা করছে, বিয়ের ড্রেস দেখতে হবে। মনির সাথে সাথে আমরাও নিচে যাই। পরিবারের সবাই এসেছে, সাথে আমার মা বাবা। মাকে অনেক দিন পর দেখতে পেয়ে খুব কষ্ট হচ্ছিল আমার। সুজা জড়িয়ে ধরি আর একসাথে অনেকক্ষণ গল্প করি। সকাল থেকে কিংশুককে আর দেখিনি। যাক, ও না আসলে ভালো, কিন্তু আমার না চাওয়াতে আর কি হয়। সবাই বাহিরে যখন বিয়ের তোড়জোড় নিয়ে ব্যস্ত, তখন আমি আর আমার গন্ডগোলি টিম ব্যস্ত ছিলাম প্ল্যান করতে। কিন্তু হঠাৎ ঝড়ের বেগে এসে কিংশুক আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওনার রুমে আর গালে সুন্দর মতো একটা থাপ্পড় লাগিয়ে দেয়। কিংশুক: তোর সাহস কিভাবে হয় আমার কথার অবাধ্য হওয়ার? অরিন: কিংশুক আমার দুবাহু ধরে ঝাঁকিয়ে বলে, তোকে সকালে শাড়ি পরতে বলেছিলাম, পরিসনি কেন? আমার ভালো লাগছিল না। চুপ, একদম চুপ, মেরে পুঁতে ফেলব। আমার কথার অবাধ্য হস। উনি সাথে সাথে আমার দুপাট্টা টান দিয়ে ফ্লোরে ফেলে দেয়। প্লিজ, হুশ, ডোন্ট ডিস্টার্ব। আমার ড্রেস পুরোটা উনি রাগে ছিঁড়ে ফেলে আর আলমারি থেকে শাড়ি বের করে। উনার আলমারিতে এত শাড়ি দেখে বুঝলাম উনি অনেক আগে থেকেই প্রিপেয়ার্ড এসবের জন্য। আমাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায় আর নিজের হাতে শাড়ি পরিয়ে দেয়। আমি কিছু না বলে শুধু পাথর মূর্তির মতো তাকিয়েছিলাম। এটা প্রথমবার নয় যে আমি তোকে আনড্রেসে দেখছি। আমার চোখ বড় বড় হয়ে যায়। আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে বলেন, তোর রুমসহ বাথরুমে সব জায়গায় ক্যামেরা লাগানো। কি? আমাকে কি তোর সাধু মনে হয়? আমি লজ্জায় আর ঘৃণায় কোনো কথা বলতে পারলাম না। শাড়ি পরানো শেষে উনি আমাকে শেষবারের মতো সাবধান করে দেয়, যদি উল্টাপাল্টা কিছু করি তাহলে আমাকে মারতে উনার 2 সেকেন্ডও সময় লাগবে না। সেদিন উনার কথা শুনলে হয়তো আজকে আমার এই পরিণতি হতো না। কেন বুঝো না? পর্ব 18। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। স্যার, পুরো এয়ারপোর্ট খোঁজা শেষ, ম্যাডাম এয়ারপোর্টের কোথাও নেই। 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে অরিনকে আমার চাই, না হলে কাউকে জীবন্ত ছাড়ব না। কিংশুকের হুঙ্কারে সব গার্ডরা একজন আরেকজনের দিকে তাকায় আর সব জায়গায় আরও 3 গুণ লোক বাড়িয়ে দেয় অরিনকে খোঁজার জন্য। কারণ তারা সবাই জানে কিংশুক আবির খান কে। আন্ডারওয়ার্ল্ডে আজ অবধি যতজন এসেছে তারা সবাই কিংশুকের কাছে নস্যি। মানুষ মারা আর গায়ের ধুলো পরিষ্কার করা তার কাছে কোনো ম্যাটারই করে না। কিংশুকের খুন করার স্টাইল নিকৃষ্টের থেকেও নিকৃষ্ট। সে কোনো কিছুরই প্রমাণ রাখে না। খুন করার নেশা থেকে বের হয়ে সে ডুবেছিল একজন মানুষের নেশায়। কিংশুক কখনো ভাবেনি সবার জীবন কেড়ে নেওয়া মানুষটাও কখনো কারোর জন্য নিজের জানও দিতে পারবে। কিন্তু আজকে তার চোখে নেই কোনো ভালোবাসা, আছে শুধু রাগ, অরিনের বেইমানি। বিয়ের রাতে আমি মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরেই বিয়ে করব মনি। এমন শাড়ি তো ওল্ড ফ্যাশন।
কিন্তু এখন এই সময়ে তুই লেহেঙ্গা পাবি কোথায়? আমি জানি না। একটু আগেও তো বিয়ে করতে চাচ্ছিলি না তুই? এখন এমন নাটক করছিস কেন? অন্য কোনো প্ল্যান নেই তো? কিংসুকের কথাই সবাই দরজায় তাকায়। আমি না করলেই আপনি কি আমাকে ছাড়বেন বলুন? মরার আগ অবধি তো নয়। আমার একটাই স্বপ্ন, বিয়েতে লেহেঙ্গা পরব, তাও মানিস মলহোত্রার। পূরণ করবেন না? কিংসুক অরিনের কাছে যায় আর ওর দুগাল ধরে কপালে চুমু দেয়। তোর জন্য তো জানও দিতে পারবো। লেহেঙ্গা আর কি জিনিস? কয়টা লাগবে বল? 3টা। ঠিক আছে। কিংসুকের ঠিক আছে কথাটা বলার সাথে সাথেই অরিন কিংসুককে জড়িয়ে ধরে আর বলে, ধন্যবাদ ভালো স্বামী। কিংসুকের যেন সুখের সীমানা নেই। তার বউ তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে, যার জন্য সে এতগুলো বছর ধরে অপেক্ষা করেছে। সেই তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। তুই আমাকে 2 ঘন্টা সময় দে বউ। আমি লেহেঙ্গার মেলা বসিয়ে দিচ্ছি। আপনি নিজে যেয়ে আনেন তাহলে। আমিই যাব। কথাটি বলেই কিংসুক চলে যায়। আজকে আর তার কোনো সুখের সীমানা নেই। কিন্তু কিংসুক তো আর জানতো না অরিন তার এই ভালোবাসাকেই ব্যবহার করবে। কিংসুকের চলে যাওয়ার 20 মিনিট পর অরিনও বুকরা পরে বের হয়। সাথী পুষ্প আর মুনিয়া তাকে সাহায্য করে। তারা এমন নিখুঁতভাবে প্ল্যান করেছিল যে অরিন চলে গেলেও কেউ তাদের সন্দেহ করবে না। বাসায় মহিলা লোকের সংখ্যা বেশি হওয়ায় কেউ তাকে সন্দেহ করেনি। অবশ্য করারও কথা নয়। কিংসুক আজকে আর তেমন কিছু লক্ষ্যই করেনি। তার প্রিয়তমা তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। আর কি চাই এই এক জীবনে? কিছুক্ষণ পর, খালাম্মা, অরিন আপা ঘরে নাই। আতিয়া, অন্য কোথাও আছে হয়তো, খুঁজে দেখ মাধুরী। আচ্ছা। বেশ অনেকক্ষণ ধরে অরিনকে কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সবার টনক নড়ে। কারোরই আর বুঝতে বাকি রইল না অরিন পালিয়েছে। কিন্তু কিংসুক কি এত সহজে সব মেনে নিবে? সবার ভয় আর চিন্তার মধ্যেই কিংসুকের গাড়ি প্রবেশ করে বাড়ির ভিতরে। সবাই তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। কি বলবে তারা কিংসুককে? সবাইকে একসাথে বাহিরে দেখে কিংসুকের মনে হয় কিছু তো একটা হয়েছে। আমার বউ কোথায়? একা রেখে এসেছো কেন ওকে? কিংসুক, কি? অরিন? অরিন কি মনি? ভাইয়া, অরিন নেই। সাথীর কথায় কিংসুকের চোয়াল শক্ত হয়ে আসে। কোথায় গেছে? জানি না। ফোন করা হয়েছিল? ওর ফোন বাসায়। ওর বিছানায় এই চিঠিটা পেয়েছি। কি লেখা? শুধু সরি লেখা আছে। কিংসুকের আর বুঝতে বাকি রইল না যে তার প্রাণভোমরা তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। কিংসুক চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর লেহেঙ্গাগুলো বের করে আর তাতে একটা একটা করে আগুন লাগিয়ে দেয়। কিন্তু তার থেকেও 3 গুণ বেশি আগুন জ্বলছিল কিংসুকের বুকে। বর্তমান। সব গার্ডরা চলে যাওয়ার পর কিংসুক অরিনের ছবির সামনে দাঁড়িয়ে থাকে। আমার চোখের প্রতিটি পানির হিসাব তোকে দিতে হবে অরিন। আমাকে কাঁদিয়ে ঠিক করলি না তুই? এই সাথী, আমরা যে অরিনকে সাহায্য করেছি, এটা যদি ভাইয়া জেনে যায়? চুপ কর বোকার দল, ভুলেও মুখ খুলিস না। সাথীদের কথা বলার মাঝেই খুব বিকট শব্দ আসে নিচ থেকে। ওরা ভয়ে থতমত খেয়ে যায়। যতক্ষণে সবাই নিচে যাচ্ছিল ততক্ষণে কিংসুকের ধ্বংসখেলা শুরু হয়ে যায়। নিচে সব কিছু সে ভেঙে গুঁড়িয়ে দেয়। রাবেয়া, দাদু ভাই, থাম এবার। আর কত করবি? সব তো শেষ এখানের। কিংসুক, শেষ নয় দাদি, শুরু। রাবেয়া,
পুরো বাড়িটাই কি এখন ভেঙে ফেলবি তুই? কিংসুক: না দাদি, অন্য কিছু। কিংসুকের কথার অর্থ কেউ বুঝল না। আমি না আসা অবধি এখানকার কোনো কিছুই যেন পরিষ্কার না হয়। যেটা যেভাবে আছে সেটা যেন সেভাবেই থাকে। আতিয়া: কিন্তু এত কাজ এভাবে রাখলে তো কারোর ক্ষতি হবে বাবা। হবে না। বলেই কিংসুক নিজের রিভলভারটি বের করে বাসা থেকে বেরিয়ে যায়। পালানোর খুব শখ তোর, চল তোকে দেখাই কিংসুক আবির খান কে। কেন বুঝো না? পর্ব 19। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। রাত তখন 2:56। পরপর 13টি গাড়ি গুল করে ঘিরে দাঁড়ায় একটি বাসকে। গাড়িগুলো একটার পিছনে আরেকটা এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হবে কোনো মহামূল্যবান জিনিস পাহারা দেওয়া হচ্ছে। না, বাসে থাকা যাত্রীদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই তাদের। তাদের একমাত্র উদ্দেশ্য একজন কাঙ্ক্ষিত ব্যক্তিকে আটকে রাখা। কিছুক্ষণ পর একজন 6 ফুট লম্বা সুদর্শন পুরুষ নিজের রিভলভারের ট্রিগার টানতে টানতে এসে দাঁড়ায় বাসটির সামনে। আর তার বাজ পাখির মতো চোখ দিয়ে একজন বেঈমান নারীকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। না, এটা কোনো ভালোবাসার পর্যবেক্ষণ নয়। অসম্ভব রাগ আর ঘৃণার পর্যবেক্ষণ এটা। একে একে সবাই বাস থেকে নামলেও নামল না সেই কাঙ্ক্ষিত বেঈমান নারীটি। কীভাবেই বা নামবে? সামনে তার মরণফাঁদ। স্যার, বাসে আর কেউ নেই ম্যাডাম ছাড়া। গুড। পুরো বাস ফাঁকা করে দিয়ে তাতে প্রবেশ করে কিংসুক। কিংসুকের প্রতিটি কদম অরিনের ভিতরে ভয় বাড়িয়ে দিচ্ছিল। কিংসুক খুব শান্ত স্বাভাবিকভাবে অরিনের পাশের সিটে বসে আর রিভলভার দিয়ে নিজের মাথা চুলকাতে চুলকাতে অরিনের দিকে একবার আর আরেকবার রিভলভারের দিকে তাকায়। ভয়ে অরিনের প্রাণ যায় যায় অবস্থা। কি করবে সে? বেশ অনেকক্ষণ দুইজন চুপচাপ বসে থাকার পর কিংসুক এক টান দিয়ে অরিনকে নিজের সাথে মিশিয়ে নেয় আর মাথায় রিভলভার পয়েন্ট করে বলে, পালানোর খুব শখ তোর, আমার থেকে পালাবি। চল তোকে দেখাই কিংসুক আবির খান কে। কিংসুকের বলা প্রতিটি কথা অরিনের শরীরে সূচের মতো ফুটে। আমাকে যেতে। খুব জোরে পরপর 4টা থাপ্পড় পড়ে অরিনের গালে। কোনো কথা বলতে না দিয়েই তাকে এক প্রকার টেনে হিঁচড়ে বাস থেকে নামানো হয়। একটা জড়বস্তুকে যতটা নির্দয়ভাবে নামানো হয়, ঠিক সেভাবেই নামানো হলো অরিনকে। নামিয়ে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিংসুক অরিনকে। উমর, স্যার, ঢাল। কিংসুকের কথায় অরিনের চারপাশে পেট্রোল ঢালা হলো। এসব দেখে ভয়ে শেষ হয়ে যায় অরিন। আমার থেকে পালাবি? কিংসুকের কাছ থেকে? এই কত বড় কলিজা তোর, হ্যাঁ? আজকে তোর কলিজা মেপে দেখব আমি। কথাটি বলেই একটি দিয়াশলাই বের করে সাইকো হাসি দিয়ে অরিনের দিকে তাকায় কিংসুক। একবার কাঠির দিকে আরেকবার অরিনের দিকে তাকায় সে। অতিমাত্রায় কান্নার কারণে অরিনের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সে শুধু আকুতি মিনতি করতে থাকে। কিন্তু অরিনের কোনো আকুতি মিনতি আজকে কিংসুকের মন গলাতে পারেনি। কিংসুক জ্বলন্ত কাঠিটি পেট্রোলে ছুঁড়ে মারে আর জোরে জোরে হাসতে থাকে। চারপাশে আগুন দেখে পাগলের মতো ছোটাছুটি শুরু করে দেয় অরিন, কিন্তু কোনো লাভই হয় না। তার চারপাশে আগুন, কিভাবে বাঁচাবে সে নিজেকে? কিংসুক খুব মনোযোগ সহকারে অরিনের এই করুণ দৃশ্য উপভোগ করতে থাকে। আজকে থেকে তোর জীবনের একমাত্র ভিলেন আমি, এই কিংসুক আবির খান। প্রচণ্ড গরম আর ধোঁয়ায় অরিন ওখানেই সেন্সলেস হয়ে যায়।
কিন্তু সেন্স না থাকার পরও শেষ রক্ষা হয়নি তার। হঠাৎ নিজের শরীরে ঠান্ডা পানি পড়াতে সেন্স ফিরে আসে অরিনের, আর দেখতে পায় কিংশুককে। কিংশুককে দেখা মাত্রই তার একটু আগের সব কথা মনে পড়ে যায়, আর ভয়ে ভয়ে চারপাশে তাকায়। না, কোনো আগুন নেই। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে অরিন, কিন্তু তার এই স্বস্তির নিঃশ্বাস নেওয়াটাও আরেকজনের জন্য অশান্তির কারণ হয়ে যায়। কিংশুক এক হাত মাটিতে দিয়ে বসে পড়ে, আর অরিনের চুল মুঠো করে ধরে। আজ থেকে তোর প্রতিটি রাত হবে কালো রাতের থেকেও গুটগুটে অন্ধকার, আই সয়ার। অরিন শুধু চুপচাপ চোখের পানি ফেলে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এত কষ্ট কি ওর পাওয়ার কথা ছিল? অরিন সুযোগ বুঝে কিংশুককে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় আর দৌড়ে ছুটে যায় ফাঁকা রাস্তায়। কোনো গার্ড তাকে বাধা প্রয়োগ করেনি। কিংশুক অরিনের ছুটে যাওয়া দেখে হাসতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক প্রকার হয়রান হয়ে যায় সে, আর মাটিতে বসে পড়ে। ঠিক তখনই কোনো ছায়ামানবের মূর্তি দেখতে পায় সে। আর ইউ টায়ার্ড, বেবি গার্ল? অর ওয়ান্ট সাম মোর ফান? না, সে পারেনি কিংশুকের হাত থেকে বাঁচতে। দেখো, এত দৌড়ে লাভ নেই, শুধু শুধু পা ব্যথা করবে। সেভ সাম এনার্জি ফর নাইট, লেটস গো টু আওয়ার হাউস। অরিন আর চুপ করে না থেকে বলেই বসে, আওয়ার হাউস? নো, ইউর হাউস, নট মাইন। এভরিথিং ইজ ইউর, হোয়াট আই হ্যাভ, বেবি গার্ল। কথাটি বলেই অরিনকে টানতে টানতে নিয়ে গেল গাড়ির কাছে। কি যেন একটা মনে করে কিংশুক একটু থেমে যায়, আর অরিনের দিকে তাকায়। আজকের রাতটা তো প্রায় শেষ, এখন আর কিছু করা যাবে না, কিন্তু যেটা করা যাবে সেটা করি, চল। কথাটি বলেই অরিনের দু হাতে একটি হ্যান্ডকাফ পরিয়ে গাড়ির পিছনে আটকে দেয়, আর নিজে স্টিয়ারিংয়ে বসে থাকে। লুকিং গ্লাস দিয়ে অরিনকে দেখে আর বলে, আজকে তোকে জন্মের মতো দৌড় করাবো জান। কথাটি বলেই গাড়ি স্টার্ট দেয় কিংশুক, আর মিডিয়াম জোরে গাড়ি চালানো শুরু করে। আর অরিন সাথে সাথে দৌড়াতে থাকে। একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় মেশিনের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো। হলো তাই। অরিন মাঝপথে পড়ে যায়, আর গাড়ি চলতে থাকে আপন গতিতে, যার ফলে অরিন বেশ অনেক জায়গায় ব্যথা পায়, আর কেটে যাওয়ার ফলে রক্তের বন্যা বয়ে যায়। তার হাত ছিঁড়ে আসার উপক্রম হয়ে যায়, কিন্তু তাতেও বিন্দুমাত্র দয়া হয়নি কিংশুকের। কেন বুঝো না? পর্ব 20, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। একজন মানুষ যেখানে সামান্য ব্যথা পেলেই তার পুরো শরীর অবশ হয়ে যায়, শরীরের পুরো ভার ছেড়ে দেয়, সেখানে অরিনকে বেঁচে থাকতেও মৃত্যুর যন্ত্রণা নিতে হচ্ছে। কিন্তু তার উপরে বিন্দু পরিমাণেরও দয়া করে না কিংশুক। পুরো শরীর যখন একদমই নিস্তেজ হয়ে আসে অরিনের, তখন কিংশুকের গাড়ি থামে। অরিন তখন সেন্সলেস হয়ে গাড়ির সাথে লেগে থাকে। তার পা আর পানি অবশ হয়ে গেছে, আর হাত, তা তো বাদই দিলাম। অরিনের এমন করুণ দশা দেখে গার্ডদেরও চোখে পানি চলে আসলো, কিন্তু পানি আসলো না শুধু কিংশুকের। কি জানি কোন প্রতিশোধের নেশায় মেতে আছে সে আজকে। কিংশুক গাড়ি থেকে নেমে অরিনের হাতের হ্যান্ডকাফ খুলে তাকে কুলে করে নিয়ে যায় গাড়ির ভিতরে, আর তার পার্সোনাল ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। উদ্দেশ্য হসপিটাল। খুব বেশি ব্লিডিং হওয়ার ফলে অরিনের জ্ঞান ফিরতে 2 দিনের মতো সময় লাগে। এই 2 দিনে সব কিছু মোটামুটি স্বাভাবিক হলেও কিংশুক কিছুতেই স্বাভাবিক হয়নি।
সে মেতে আছে তার বেঈমান বউকে শাস্তি দেওয়ার জন্য। মিস্টার খান, ইয়েস ডক্টর, শি ইজ ফাইন নাও, ইউ ক্যান গো টু চেক হার। ডাক্তারের কথা শুনেই কিংসুক অরিনের কেবিনে প্রবেশ করে আর হাতের স্যালাইন এক টান দিয়ে খুলে তাকে কুলে নিয়ে বের হয়। হঠাৎ এমন হবে অরিনও বুঝতে পারেনি। একজন মানুষ কতটা নির্দয় হলে এমন চলন্ত স্যালাইন খুলে ফেলতে পারে। কিংসুক, ব্যথা করছে না? অরিন, কাঁদতে কাঁদতে। কিংসুক, আমারও করেছিল যখন তুই আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিলি। অরিন আর কোনো কথা বলে না, সে শুধু ব্যথায় কাতরাতে থাকে। আর কিংসুক তাকে নিয়ে গাড়িতে বসায় আর খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। অরিনের জানা নেই তার সাথে ঠিক কী হতে যাচ্ছে। খানবাড়িতে গাড়ি ঢোকার সাথে সাথে কিংসুক অরিনকে কুলে করে ভেতরে নিয়ে যায় আর দাঁড় করায় ভাঙা কাঁচগুলোর সামনে। আতিয়া বেগম অরিনকে দেখে জড়িয়ে ধরতে যায়। কিংসুক, স্টপ মনি। আতিয়া, তুই কি করেছিস ওর সাথে কিংসুক? ওর শরীরে হসপিটালের ড্রেস কেন? কিংসুক, এখনো কিছু করিনি মনি, করব শুন। অরিন, ও মনি, আমাকে বাঁচাও। অরিন কথা বলা মাত্র কিংসুক তাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। কিংসুক, এই, কে বাঁচাবে তোকে? আমার হাত থেকে কে বাঁচাবে তোকে? অরিন, আমাকে প্লিজ ছেড়ে। অরিনের কথা শেষ না হতেই কিংসুক তাকে ধাক্কা দেয় আর কাচের উপরে ফেলে দেয়। রাবেয়া, অনেক হয়েছে কিংসুক, মেরে ফেলবি ওকে তুই? কিংসুক, দরকার হলে তাই করব দাদি, এই বেঈমান নারীর শাস্তি দরকার। রাবেয়া, কিংসুক। কিংসুক কারুর কথা না শুনে অরিনের হাত ধরে দাঁড় করায় আর কাচের উপর দিয়ে হেঁটে যেতে বলে। কিংসুক, যেই পা দিয়ে আমার থেকে দূরে পালিয়ে যেতে চেয়েছিস, সেই পা দিয়েই আজকে কাচের উপরে হাঁটবি তুই। কিংসুকের কথা শুনে অরিন সহ বাড়ি ভর্তি সকলের আত্মা যেন বের হয়ে যাওয়ার উপক্রম হলো। না, সে এতটা সরল সোজা নয় যে নিজের উপরে হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে না। কিন্তু অরিন নিরুপায়। কারণ অরিনের রুমে যেই ক্যামেরা ছিল, সেই ক্যামেরার ফুটেজে কিংসুক, অরিন এবং সাথীদের পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা শুনে এবং দেখে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের সে কিছুই বলেনি, কারণ তখন অরিনকে খোঁজাটা জরুরি ছিল। এখন তাদের তিনজনের মাথায় রিভলভার পয়েন্ট করা। তাদের দোষ একটাই, তারা অরিনকে কিংসুকের থেকে আলাদা করতে চেয়েছিল, যার ফলে তাদের এই দশা। কিন্তু অরিন যদি কাচের উপর দিয়ে হেঁটে যায়, তাহলেই তারা মুক্তি পাবে। অরিন ছলছলে চোখে তাদের দিকে তাকায় আর কিংসুকের কথা মতো কাচের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য পা বাড়ায়। অরিন, আহ বলে জোরে চিৎকার দেয়। কিংসুক, হাঁটতে থাক অরিন, দাঁতে দাঁত পিষে। অরিন, আমার লাগছে খুব, কাঁদতে কাঁদতে। কিংসুক, ঠিক আছে, ওরা মরবে। কথাটি বলেই কিংসুক ওদের মারার জন্য বলে আর সাথে সাথে রাজি হয়ে যায় হাঁটার জন্য। সবাই ছলছল নয়নে তাকিয়ে থাকে অরিনের দিকে, কিন্তু কারোর সাহস হচ্ছিল না কিছু করার। সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় এভাবে কাচের উপর দিয়ে হাঁটা। হলো তাই। অরিন কয়েক কদম হেঁটেই পড়ে যায় সেখানে আর সেন্স হারিয়ে ফেলে। কিংসুক অরিনকে কুলে করে নিয়ে যায় রুমে আর তার লোকদের বলে ডাক্তার ডাকতে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার যখন অরিনের পায়ে ব্যান্ডেজ করে চলে যায়, তখন কিংসুক চুপচাপ অরিনের পাশে বসে আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
আর তাকে ধরে সেও শুয়ে পড়ে জ্ঞানহীন অরিনের সাথে। অরিনের মাথা নিজের বুকের উপরে নেয় আর হাত বুলাতে বুলাতে বলে, কিংসুক, এসব তো কিছুই নয় জান। আমাকে কাঁদানোর ফল তুই পাবি। খুব শান্তিতে শুয়ে আছিস না? কিন্তু আমি তো শান্তিতে নেই। তুই জানিস, এই পাথরের মতো মানুষটা যেদিন 3 কবুল বলেছিল, সেদিন থেকেই তোকে নিজের সব দিয়েছে। সেন্সলেস অরিনের দিকে তাকিয়ে, দুনিয়ার সব নারী হারাম হয়ে গেছে এই কিংসুকের জন্য, শুধুমাত্র তোকে বউ বানানোর পর থেকে। আর তুই আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিলি। অরিন, আমি তোকে পাগলের মতো চাই, কিন্তু এত সহজে ক্ষমা করলে তুই আবার পালাবি। তোকে আর আমি পালাতে দিব না জান। আজকে থেকে তোর সব আমার। আমার এই পাগল প্রেমীর দুনিয়ায় তোকে স্বাগতম, কিন্তু তোকে শুদ্ধ করতে হবে।